প্রণাম। দেখুন, কত সাধন পথ যেগুলোকে বিভিন্ন যোগ বলে বলা হয়, কত সাধন পথ, তার খুব অল্প কয়েকটি বিষয়ে কথা বলা গেছে। এবং দেখুন, অদ্ভুত বিষয়, ঋষিগণের আবিষ্কার কেমন দেখুন। যেহেতু আমাদের অর্থাৎ মানব মনের বৈচিত্র্য বিভিন্ন রকম, বৈশিষ্ট্য বিভিন্ন রকম, সেই জন্য সেই বিভিন্ন রকম বৈচিত্র্য এবং বৈশিষ্ট্যের দিকে নজর রেখে সাধন পথও আবিষ্কৃত হয়েছে বিভিন্ন ধরনের। এবং যেমন যেমন সাধন পথ আবিষ্কৃত হয়েছে অর্থাৎ খুঁজে বের করা গিয়েছে, তেমন তেমন সাধনা এবং তেমন তেমন সিদ্ধি অর্থাৎ সফলতা। সিদ্ধি মানে সফলতা, সাধনায় সিদ্ধ হওয়া বা সিদ্ধি লাভ করা মানে সফল হওয়া। গুরুত্বপূর্ণ বিষয় এইটি। কতবার কত রকমভাবে বলা হচ্ছে যে মানুষ কোনো একটি পথ ধরে লেগে থাকুন, তাতে করে ক্রমশ লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন এবং একসময় লক্ষ্য প্রাপ্তিও হবে, অর্থাৎ লক্ষ্যে পৌঁছবেন। কিন্তু অদ্ভুত মায়া দেখুন, যারা যারা শুনছেন প্রায় বেশিরভাগ মানুষই লাগতে পারেননি। এরই নাম হলো মায়া। শোনা, বোঝা, কিন্তু আশানুরূপভাবে লাগতে না পারা। একটি দৃষ্টান্ত মায়ার। এই জন্য শাস্ত্রে বলা হয় আধ্যাত্ম পথে বিশেষ গুরুত্বপূর্ণ হলো বৈরাগ্য। বৈরাগ্য মানে নশ্বর যা কিছু নাশবান অর্থাৎ নষ্ট হয়ে যায়, অস্থায়ী, সেগুলোর প্রতি অনাসক্তি অর্থাৎ ভালো না লাগা। আর অপরপক্ষে যা অবিনশ্বর, সেই পরম, সেই দিকে মনের গতি। এই হলো ব্যাকুলতা। নশ্বরের প্রতি ভালো না লাগা, টান কমতে থাকা বৈরাগ্যের লক্ষণ। অবিনাশীর দিকে মনের গতি হওয়া ক্রমশ, এটিও ব্যাকুলতার লক্ষণ। ব্যাকুলতা মানে মূল লক্ষ্যে পৌঁছানোর জন্য অন্তরের একটি প্রবল ইচ্ছা। এটিও বিভিন্ন স্তরের হয়। মাফ করবেন। তো দেখবেন বিভিন্ন ভিডিওতে একটি কথা বারবারই বলা হচ্ছে, মাফ করবেন,
বিভিন্ন ভিডিওতে যে কথাটি বারবার বলা হচ্ছে, কোনো একটি প্রণালীতে নিষ্ঠা সহকারে লেগে থাকা। এবং আপনারা খেয়াল করছেন ইদানিং বিভিন্ন প্রণালীর বর্ণনা দেওয়ার পরে ঘুরিয়ে ফিরিয়ে নাম জপের দিকে বিষয়গুলো চলে আসছে বারবারই। নাম জপ বা নাম স্মরণ বা নাম কীর্তন বা সব মিলিয়ে কোনো একটি মুখ্য, বাকিগুলো আনুষঙ্গিক, গৌণ বলা যায়। স্বাভাবিক প্রশ্ন আসতে পারে, যদি এটিকেই প্রবলভাবে বলার ছিল তাহলে আগে এত রকম প্রণালী কেন বলা হলো? এত রকম প্রণালীর বর্ণনা, বৈশিষ্ট্য, বৈচিত্র্য কেন পরিবেশিত হলো ধাপে ধাপে, থরে থরে? এইটি একটি অদ্ভুত শৈলী, অর্থাৎ রকম। বহু রকম বর্ণনার পর, যেমন আমরা বহু আহার ইত্যাদির পর বিভিন্ন রকম ব্যঞ্জন দিয়ে আহার শেষ শুরু করি, এবং আহার যখন চলতে থাকে তখন বহু রকম ব্যঞ্জন পরিবর্তিত হয়, পাল্টায়, এবং তার সেইভাবে আস্বাদন হয়, স্বাদ নেওয়া হয়। কিন্তু সাধারণত পারম্পরিক যেটি রীতি বা ধারা, শেষে গিয়ে কি হয়? মধুরেণ সমাপয়েত। মধুর অর্থাৎ মিষ্ট ভাব দিয়ে বা মিষ্টি কিছু দিয়ে শেষ হয় খাওয়া। তো সেই কারণে বিভিন্ন পথের বর্ণনা হলো, হয়তোবা এরপরেও আরও বিভিন্ন পথের বর্ণনা হতে পারে। এ তো খুবই অল্প কিছু আভাসেরও আভাস বলতে সাহস হয় না, সামান্য কয়েকটি ধারার আভাস। এইরূপ বহু ধারা রয়েছে। এই বিষয়গুলো কোনো না কোনোভাবে ভেতরের যে আবিলতা, সেগুলোকে দূর করতে সাহায্য করে। মাফ করবে। সাধারণত কি হয়, মনের যে প্রকৃতি বা প্রবৃত্তি, সেটি সাধারণভাবে কোনো একটি বিষয় ধরে নিরন্তর লেগে থাকতে পারে না। একটিতে কিছু দূর চলা, আবার আরেকটি বিষয়ে কৌতূহল উৎপন্ন হওয়া। কৌতূহল যেমন যেমন উৎপন্ন হচ্ছে, তেমন তেমন এই দিকে চলার বিষয়টা আলগা হচ্ছে, অর্থাৎ এর নিষ্ঠা বা এর প্রগাঢ়তা কমছে। হঠাৎ করে এটা ছেড়ে দিয়ে আবার এই দিকে চলে এই বিষয়ে জানার চেষ্টা করতে 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 বেশ খানিক দূর গেল। যখন এ পথে চলতে চলতে এ পথের আবহাওয়া আর মনকে নতুন নতুন তৃপ্তি বা উৎসাহ বা উদ্দীপনা দিচ্ছে না, তখন আবার আরেকটি পথের বিষয় প্রশ্নচিহ্ন, অর্থাৎ কৌতূহল শুরু হলো। এটা এখানে থেকে গেল, আবার এই পথ ধরে চলা শুরু হলো। বেশ কিছু দূর যেতে 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 যেই যে প্রবল মনের গতি নিয়ে এই পথে চলা শুরু হয়েছিল, সেটা কিছু দূর যাওয়ার পর আস্তে আস্তে ওই পেট্রোল ফুরিয়ে আসলে যেমন আস্তে আস্তে গাড়ি জানান দেয়, তেমন হয়। আবার এটা ছেড়ে আরেকটি পথ।
এইভাবে পাল্টাতে পাল্টাতে লক্ষ্যে পৌঁছানো আর হয় না। আজকে বারবার কাশি হচ্ছে, ক্ষমা করবেন। তার কারণ ঠান্ডা থেকে তো এবার গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এবার শীত থেকে বসন্তের দিকে যাচ্ছে। এই পরিবর্তন হয় এই সময়, তো তখন কাশি টাশি এই বিষয়গুলো হয়ে থাকে প্রায় কম বেশি। তো যেহেতু ভগবানের ইচ্ছায় আমরা অ্যালোপ্যাথি ওষুধ সেভাবে ব্যবহার শরীরের জন্য দরকার পড়ে না, সাধারণভাবে খুব বিশেষ গুরুত্বপূর্ণ অবস্থা ছাড়া তো আশপাশের যে গাছগাছালি বা আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো দ্বারা যেমন যেমন প্রয়োজন সেইভাবেই হয়। তো হঠাৎ করে এই কাশির বিষয়গুলো, তো এই ক্ষেত্রে এই যে চলতে চলতে বিভিন্ন পথ পরিবর্তন, এই হলো মায়ার গোলকধাঁধা। এই গোলকধাঁধার সারটা কি? সাধারণত কোনো একটিতে লাগাতার লেগে থেকে যে লক্ষ্যে পৌঁছানোর বিষয়টি, তার জন্য যেমন প্রস্তুতি অন্তরে দরকার, সেটি আর হলো না। সেই জন্য বলা হয় এক সাধে সব সধে। প্রথমটা সাধে, শেষেরটা সধে, দন্তাস্ব ধয়কার, মানে একটি বিষয়কে সাধলে, অর্থাৎ একটি নিয়ে সাধনা করলে সমস্ত কিছু হয়ে যায়। সব সধে, শেষেরটি, সব হয়ে যায়। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? বিষয় পাচ্ছি এইটি, মনের স্বাভাবিক বৈশিষ্ট্য বা বৈচিত্র্য হলো চঞ্চলতা, পাল্টানো, রকম ফের, বিভিন্ন রকম। এই রকম ফেরের তালের মধ্যে যদি পড়ে থাকা যায়, তাহলে সাধারণভাবে এর মধ্যে থেকে ভূমাতে পৌঁছানো যায় না। এটি হলো সাধারণ অবস্থা। ভূমা হলো সেই যেটি আমরা চাইছি, ভয় দীর্ঘ ময়াকার, ভূমা। বলা হয়েছে নালপে সুখমস্তি ইয়োবৈ ভূমা তৎসুখম, অথবা নালপে সুখমস্তি ভূমৈব সুখম। যতদূর মনে পড়ে শেষের শব্দগুচ্ছটিও এইরূপ। অর্থাৎ অল্পেতে সুখ নেই, এখানে সুখ মানে পরম তৃপ্তি নেই। যা ভূমা, অর্থাৎ যার সীমা হয় না, যার কোনো সীমায় যাকে বাধা যায় না, তাতেই সুখ। কিরূপ? তার কারণ দেখুন, মন হলো কতগুলো ভাবনা চিন্তা, বা শাস্ত্রের হিসেবে যদি বলি সংকল্প আর বিকল্প। সংকল্প আর বিকল্পকে যদি সূক্ষ্মভাবে কোনো আকার ধরি বা সীমার রেখা ধরি, যে যার মধ্যে সংকল্প বিকল্পগুলো ঘুরে বেড়াচ্ছে, এই সংকল্প বিকল্পযুক্ত মন আরেকটি সংকল্প বিকল্পযুক্ত মন যে মানুষের, অর্থাৎ এই মানুষ থেকে আরেকটা মানুষের, এর সাথে ওইটি কিছুটা মেলে কিছুটা মেলে না, এই পৃথক হয়ে গেল। আবার এই দিকে সংকল্প বিকল্প, তার সাথে ওই মানুষটির ভেতরের সংকল্প বিকল্পযুক্ত মনের কিছুটা মেলে, অনেকটা মেলে না, পার্থক্য হয়ে গেল। মায়ার প্রভাবে কিরূপ হয়? এই একজন মানুষের যেটি মন, সেই মনে ভাব আসে আমার সামনের মানুষটিও আমার মতো হোক বা যেন হন, অর্থাৎ তার মনটিও যেন আমার মতো
হয়, মুখে বলি না সাধারণত, কিন্তু ভেতরে মনটি চায়। সীমার বৈশিষ্ট্যই হলো এইটি যে আরেকটি সীমাকে নিজের মতো করে নেওয়া। সংসার জীবনে দেখুন, স্বামী স্ত্রীর যে অশান্তি বিষয়গুলো হয়, একটু ব্যাপক স্তরে দেখলে, বা মানুষে মানুষে যে অশান্তি বিষয়গুলো হয়, একজন মানুষ আরেকটি মানুষকে নিজের মতো করে নিতে চান, বেশিরভাগ সময় তার ইচ্ছার দিকে গুরুত্ব না দিয়ে। আবার এই মানুষটিকে নিজের মতো করে নিতে চান, তার ইচ্ছার দিকে গুরুত্ব না দিয়ে, অর্থাৎ তার ইচ্ছার বিষয়ে কোনো রকম খেয়াল না রেখে বা আংশিক খেয়াল রেখে। এই একে আরেকজনকে নিজের মতো কড়াকড়ির যে চেষ্টা, এই চেষ্টাটাই হলো একটা ম্যারাথন দৌড়ের মতো, কন্টিনিউয়াস কসরত বা নিরন্তর কসরত। ওই কুকুরের লেজ যেমন সোজা করার যে গল্পটা আপনারা জানেন, জিনকে দেওয়া হয়েছিল, সোজা করা হচ্ছে, আবারও বেঁকিয়ে যাচ্ছে। তো এই যে একজন আরেকজনকে নিজের মতো করার চেষ্টা, আবার আরেকজন আরেকজনকে নিজের মতো করার চেষ্টা, এ খেলা চলতেই থাকে। সেই গাধার আগে গাজর ঝুলিয়ে গাধা যেমন চলছে, যত এগোবে গাজর পাবো, সেই রকম আর কি, কিন্তু শেষ হয় না। অর্থাৎ বৈশিষ্ট্যযুক্ত ব্যক্তিত্ব সবসময় ভাবে আরেকটি বৈশিষ্ট্যযুক্ত ব্যক্তিত্ব অর্থাৎ মানবকে নিজের অনুসারী করব। এই ভাবনাটাই মূলত দ্বন্দ্বের মূল জায়গা। যৌক্তিকভাবে বুঝতে যেন সুবিধা হয়, সেই জন্য এই জায়গা থেকে শুরু হলো বলাটা। এইভাবে চলতে চলতে সব ক্ষেত্রে, স্কুলে, কলেজে, অফিসে, আদালতে, বিশ্ববিদ্যালয়ে, কৃষিক্ষেত্রে, কলকারখানায়, ঘরে, পাড়ায়, গ্রামে, শহরে, ক্লাবে, বিভিন্ন জায়গায় যেখানেই মানুষ একে অন্যকে নিজের মতো করা, আর করতে না পারলে তার মতো হয়ে যাওয়া বা মুখ বেজার করে সময় কাটানো। মুখ বেজার যে সবসময় মুখেই বেজার হতে হবে তা নয়, ভেতরটা আর কি। ইচ্ছে করে এই বেজার শব্দগুলোতে এখন আর আস্তে 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 চলে যাচ্ছে, সেজন্য ইচ্ছে করে এগুলোকে ব্যবহার হয় আর কি। এই ক্ষেত্রে এগুলো খুব সাধারণ কথ্য ভাষায় ব্যবহৃত হতো, এবং যারা একটু এই বিষয়ে তারা জানেন। তাহলে দেখা যাচ্ছে এই যে চেষ্টাটা, এই চেষ্টাটা আসে কোথা থেকে? এই চেষ্টাটা দেখুন সব ক্ষেত্রে কাজ হচ্ছে। কর্মপথের প্রতীক অন্যদের মনে করছেন অবাস্তব, তন্ত্রপথের প্রতীক বেদান্তীদের মনে করছেন ও ভাষা একটা কল্পনা। আবার বেদান্তীরা অন্যদের মনে করছেন না, সেখানে ভাবাবেগকে গুরুত্ব দেওয়া হচ্ছে। যোগের পথের পথিক যেহেতু দৃঢ়তার সাথে চলা হচ্ছে, অন্যগুলোকে সেভাবে হয়তো সবসময় গুরুত্ব দিচ্ছেন না। দেহতত্ত্বের ধারার এনারা আবার অন্যদের বিষয়গুলোকে সেভাবে বাস্তব বলে মানে মোহর দিচ্ছেন না, অর্থাৎ স্ট্যাম্প দিচ্ছেন না। মানে এগুলো অ্যাভারেজ চিত্রটা বলছি, এবার ব্যতিক্রম তো আছেনই এর মধ্যে, অর্থাৎ এর ব্যতিক্রম রয়েইছে। তাহলে দেখা যাচ্ছে মূল প্রবৃত্তিটা কি? মূল প্রবৃত্তি হলো এই দেহধারী জীব, তার মধ্যে একটি মনের ভাবনা চিন্তা নিয়ে একটি ব্যক্তিত্ব, মাফ করবেন, সেই ব্যক্তিত্বটা সবসময় আরেকটি ব্যক্তিত্বকে, বিশেষ করে কাছাকাছি যে ব্যক্তিত্বগুলো কাজ করে, সেই ব্যক্তিত্বকে নিজের মতো করে নিতে চায়।
করে নেওয়ার যে নিরন্তর চেষ্টা করে নেওয়ার জন্য, সেইটি তার দ্বন্দ্বকে জিইয়ে রাখে। স্বামী স্ত্রীর উপরে অধিকার, এই অধিকার প্রবল হতে হতে, দ্বন্দ্ব হতে 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 ভেঙে চুরে সমস্ত একাকার হয়ে গিয়ে হঠাৎ আবার এদিক থেকে উঠে গেল কি না, স্ত্রী বা মহিলাদের যে মতবাদ, মহিলাদের মতবাদ মানে ওই দুটোই তো শব্দ, ম্যাসকুলাইন অ্যান্ড ফেমিনাইন, পুরুষবাচক এবং স্ত্রীবাচক। স্ত্রীবাচক বিষয়টিকে নিয়ে আবার ফেমিনিজম বলে একটি কথা বিশেষভাবে প্রচলনের মধ্যে এসে গেল। নারীবাদ তার দরকার কেন হলো? এই দিক থেকে উল্টো দিক থেকে একটা চাপ প্রচুরভাবে হতে থাকলো পুরুষবাদের বিষয়টা। সেটাকে আর পুরুষবাদ বলে বলা হয়নি, যেহেতু পুরুষ প্রধান সমাজ হিসেবে আমরা শুনে আসছি। এদিকে নারীবাদের মানে এটা চাপা পড়তে পড়তে একটা সময় দেয়ালে পিঠ থেকে গিয়ে আবার এখান থেকে প্রবলভাবে উঠে এর সাথে একটা প্রতিদ্বন্দ্বী। এবার আগেরটা যেমন একটা বিকৃত অবস্থা পুরুষবাদের, এই নারীবাদ বলে যেটা বলছি বর্তমানে, সেটাও সেই বিকৃত অবস্থারই আরেকটি প্রতিক্রিয়া। ওই যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আপনারা বলেন, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন, সমান এবং বিপরীত প্রতিক্রিয়া। এই সূত্রটা ধরে বললে অনেকে ভালো বাসেন আর কি। সেই জন্য এইটা যেমন বিকৃত হলো, তার ফল আবার এদিক থেকে হতে লাগলো। মজার ব্যাপারটা দেখুন, একটা বিকৃতির ফল হলো আবার আরেকটা বিকৃতি, আবার এই বিকৃতি চূড়ান্ত হলে আবার তখন এখান থেকে আবার অন্যরকম কিছু বিকৃতি। কাজেই যতক্ষণ এই বাইরের কাঠামো, কাঠামো মানে শরীর, কাঠামো মানে মন, মনের গঠন, মনের ভাবনা চিন্তা, এগুলো নিয়ে আমরা সমতার দিকে দাঁড় করাতে চেষ্টা করছি, এই সমতার দিকে দাঁড় করানোর চেষ্টাটাই হতে থাকবে অনন্তকাল ধরে। মজার বিষয়, কখনোই সমতা আসবে না। তার কারণ, যে প্রক্রিয়ায় আমরা সমতা আনতে চাইছি সে প্রক্রিয়ায় সেই প্রকার সমতা আসে না যে সমতা পরাশান্তির নামান্তর, অর্থাৎ নিরবচ্ছিন্ন শান্তি। আপেক্ষিক একটি সমতা আসতে পারে অস্থায়ী সময়ের জন্য। যেহেতু আমরা সমতার বিষয়গুলো পশ্চিমের হাওয়ার দ্বারা বা পশ্চিমের ভাবের দ্বারা প্রভাবিত হয়ে বুঝি, মাথাও সেভাবে খেলে, যেহেতু সেইরকম বইপত্র পড়া হয়েছে, সেইরকম ইনফরমেশান তথ্য সংগ্রহ করা হয়েছে, কাজে মাথা তো সেভাবেই খেলবে। তাছাড়া অন্যদিকে খেলার তো সেভাবে আয়াম দেওয়া হয়নি। এর পেছনে ওই একই ব্যবস্থা, আবার সেই ম্যাকলের এডুকেশন সিস্টেম বলতে হচ্ছে। কাজে ওটা আর বলার দরকার নেই। আপাতত এখানে এই যে সমতা আনার যে বিভিন্ন রকম চেষ্টা, পুরুষবাদ আবার স্ত্রীবাদ, আবার এদিক থেকে যারা সমাজে পুরুষ বা স্ত্রী এই দুই শব্দ দ্বারা নিজেদের পরিচয় দিতে পারছেন না, তাদের আবার একটা নিজস্ব মতবাদ হয়ে আসছে। কেন তাদের ভাব এই পুরুষ পক্ষ এবং স্ত্রী পক্ষ বা পুরুষ জগৎ এবং স্ত্রী জগৎ, এই উভয় জগতের দ্বারা জেনে বা না জেনে আমরা নিপীড়িত বা উপেক্ষিত বা দুটোই বিভিন্ন পার্সেন্টেজে। তখন আবার তাদের আবার আলাদা সংগঠনের প্রয়োজনীয়তা আসছে। এগুলো সবই বেঁচে থাকার জন্য জগতে। দেখুন, ওই ভুল ধরে নেওয়ার কারণে গন্ডগোলটা কত দিকে হচ্ছে। ধরে নিলাম বাবলু বাজারে গিয়ে 1 ডজন কলা কিনলো, সেখান থেকে 2টো অমুককে দিল, 4টে অমুককে দিল, 3টে অমুককে দিল, 1টা অমুককে দিল, কটা রইল?
এবং যারা নিল কম বেশি পাওয়াতে তাদের মধ্যে গণ্ডগোল বাঁধলো এবং সেটা চলতে থাকলো, তার প্রভাব পরিবারের মধ্যে ছড়িয়ে পড়লো। এই পুরো বিষয়গুলোই ধরে নিলাম বাবলু বাজারে গিয়ে 1 ডজন বা 12টি কলা কিনল। সেই ধরে নেওয়ার থেকে ঠিক তেমনি আমাদের এই যে ব্যাপারটা উদরপিণ্ডি ভূদর ঘাড়ে যে বিষয়টা হচ্ছে ঠিক তেমন কিম্ভূত কিমাকার, তার কারণ মূলের সাথে কোনো যোগাযোগ নেই। তো মূল কিন্তু সেই বিষয়টি যেটি এই শরীররূপী আবরণ, মনের বিভিন্ন চিন্তা ভাবনা যুক্ত যে ব্যক্তিত্বটি, তার মধ্যে বুদ্ধির প্রকাশ যে মালিক হিসেবে থাকছে অঙ্গের কানেকশানে কানেক্টেড হয়ে, সেই বিষয়টি, এই বিষয়টা নিয়ে একটা সমতার দিকে চেষ্টা করছি। মজার বিষয় আমরা ভুলে গেছি, মানে আসলে বায়োলজিও ভুলে গেছি। জীববিজ্ঞান যদি ধরি বা প্রাণীবিজ্ঞান যদি ধরি, সেই হিসেবেও আমরা ভুলে গেছি। তার কারণ প্রাণীবিজ্ঞানের যে হারমোনাল কম্পোজিশন, আত্মতত্ত্বের অত গভীরের কথা তো ছেড়েই দিলাম, তার থেকে অনেক স্থূল অবস্থায় যে প্রাণীবিজ্ঞান বা শরীর তত্ত্ব বা তন্ত্র, তার তো মূল বিষয় যেমন স্পার্ম ওভাম মিট করছে, সেখান থেকে যেমন জীব তৈরি হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণুকে কেন্দ্র করে, সেই জীবটার একটা নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। বা ডিএনএ ধরে যদি বলি, সেই সমস্ত কথা আনলে আবার আরেক দিকের কথা চলে যাবে, কাজে সেগুলো শব্দ ব্যবহার করতে চাইছি না। একরকম বৈশিষ্ট্য হয় একটা মানুষের, আবার তার পাশের আরেকটি মানুষের আরেক রকম বৈশিষ্ট্য। তো এদের মনোভাব এবং এদের মনোভাব, সেই মনোভাব পরবর্তীকালে গিয়ে সংসার, সমাজ বা পরিবারে যেমন যেমন বিষয়গুলো মানে প্রজেকশন হচ্ছে, অর্থাৎ এগুলো প্রকাশিত হয়ে যে যে বিষয়গুলো তৈরি করছে, সেগুলোর মধ্যে তো একতা কখনো সম্ভব নয়। তার কারণ এগুলো যেখান থেকে এসছে, যে মানসিকতা, সেই মানসিকতা যে মানুষটার, সে মানুষটার মূলগত উপাদানের মধ্যে কিছু বৈশিষ্ট্য রয়েছে। এবার সেই বৈশিষ্ট্যটাকে কিছু করা গেল না, অথচ তার দ্বারা সৃষ্টি, অর্থাৎ তার দ্বারা সৃষ্ট যেটা, অর্থাৎ তার সৃষ্টি, সেখানে আমরা সমতা আনার চেষ্টা করছি বিভিন্নভাবে। এটা কখনো সম্ভব? জীববিজ্ঞানের দৃষ্টিতেও সম্ভব। এই সমতা আনয়নের প্রয়াসের দ্বারা আমরা যে শান্তির আশা করছি, যে শান্তি পাবো বলে আশা করছি, যে সমতা ফিরে আসবে পরিবারে, সমাজে এবং সর্বত্র, সেটা কিভাবে সম্ভব? একজন পোশাক পাল্টে দিয়ে পুরুষদের তরফ থেকে পোশাক একরকম হয়ে গেল, স্ত্রীর তরফ থেকে পোশাক একরকম হয়ে গেল, একদল পোশাক পাল্টে দিচ্ছেন আরেক দলের মতো। আবার এই দল ভাবছেন কি আমরাও কি পোশাক পাল্টাবো, তখন দেখছেন না আশপাশে অন্য কেউ পাল্টাননি, তাই চুপ করে থাকি, অপেক্ষা করে থাকি যখন ঢেউ আসবে তখন তাতে গা ভাসিয়ে দেবো। তো এই পুরো বিষয়গুলো কতগুলোই পেটে বদ হজম হলে, ভোরবেলার দিকে বা দিনের আলো ফুটে গেলেও যারা জোর করে অলসভাবে শুয়ে থাকেন, বা তাদের শরীরের অবস্থার তাগিদে যেটা অভ্যস্ত হয়ে গেছে সেভাবে শুয়ে থাকেন, উল্টো পাল্টা যে স্বপ্নগুলো দেখা হয়, সেই স্বপ্নগুলোর যেমন কোনো মাথা মুন্ডু নেই। ঠিক এই সমাজের সমতার যে যে চেষ্টা করা হচ্ছে, মানে একটা ভুলের সাথে জড়িয়ে আছে অসংখ্য অগণিত ভুল। ভেবে দেখুন, এদিক থেকে সমাজ সুধারক হিসাবে একজন কাজের মধ্যে লেগে আছেন, মানে সোশ্যাল রিফর্মার হিসেবে যারা বলছেন নিজেদের, সেটাতে লেগে আছেন। ইনি আবার এদিকে কোনো ওষুধপত্রের গণ্ডগোলের বিষয়ের ক্ষেত্রে লেগে আছেন, ইনি আবার কিছু শিক্ষা ব্যবস্থার বিষয় লেগে আছেন। ওদিকে সাধু সন্তের রূপধারী যারা আমরা পাচ্ছি, মানে সেই বেশে, তার মধ্যে জেনুইন মানুষ বিভিন্ন স্তরের কম বেশি আছেন সব ক্ষেত্রেই, কিন্তু এবারে যে তারা আবার কোনো একটা বিষয়কে দিতে চাইছেন,
মানে তাদের মধ্যে থেকে বেশ কিছু। কিন্তু মজার বিষয়, পুরো ভারতবর্ষের যে মূল বিষয়টি সমতা, তো এই বৈচিত্র্যগুলোকে ঘষে 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 একই রকম এনে দেবো বলতে সম্ভব নয়। একটি মেয়ে দেখতে একরকম সুন্দর, আরেকটি মেয়ে দেখতে অন্য রকম সুন্দর। এবার দুজনের সৌন্দর্যকে একরকম ঘষে মেজে একই রকম ভ্রু এগুলোকে তৈরি করলাম, একই রকম লিপস্টিক ইত্যাদি ইত্যাদি। এইগুলো প্রকৃতি বা নেচারের মানে পরিপন্থিত। সব ক্ষেত্রেই একটি ছেলের মাথায় কোনোভাবেই পড়াশোনা ঢোকে না, কেন তার ভেতরের বিকাশটাই ওই স্তরে। এবার তাকে পিটিয়ে বকে ঝোঁকে জোর করে কতদূর সম্ভব? মাফ করবেন। এগুলো গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ আমরা যারা পশ্চিমের ভাবে এত বেশি জারিত হয়ে গেছি, পশ্চিমের ভাবকে বাদ দিয়ে আর ভাবতেই পারছি না, তারা মনের কোনো না কোনো স্তরে সমতা বিষয়ে তাদের ধারণাটা এই উদরপিণ্ডি বুধরগারে এর সাপেক্ষে কিন্তু হচ্ছে। দেখুন, তার কারণ মানুষের মনের বৈচিত্র্য তো বিভিন্ন রকম। প্রত্যেকটা মানুষের মনকে একরকম কিভাবে করবেন? পুরুষ এবং স্ত্রীর মনের মৌলিক কিছু পার্থক্য রয়েছে চিন্তা ভাবনা করার, সেগুলোকে এক কিভাবে করবেন? আবার তার ভিত্তিতে অধিকার, সমান অধিকার, অসমান অধিকার, বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছে। ওই মেলায় যেমন ওদিকে নাগরদোলা চলছে, এদিকে গান বাজছে, ওদিকে বাচ্চা বেলুনের জন্য কাঁদছে, আবার এদিকে কিছু খাবার দাবার বিক্রি হচ্ছে, এই ব্যাপারগুলো হচ্ছে। এইরকমই তো ব্যাপারগুলো হচ্ছে। ভেবে দেখুন, পৃথিবীর যে ইনস্টিটিউশন, যে সংস্থা যেখান থেকে যা চেষ্টাই করছেন, যতক্ষণ পর্যন্ত মনটাকে আরেকটা মনের মতো বা মনের ভাবকে অন্যরকমকে আবার আরেক রকম করার চেষ্টা করছেন, ততক্ষণই কিন্তু গোড়ায় গলদ থেকে যাচ্ছে। দেখুন, আশানুরূপ ফল পেয়ে তৃপ্ত হচ্ছেন সেই সংস্থা প্রধান সংশ্লিষ্ট যে বোর্ড বা কাছের মানুষ, তারা সেরকম পাওয়া যাচ্ছে না। এবং তাদের যে অ্যাপ্লিকেশনের জায়গা, তাদের প্রয়োগের জায়গা, যে বিদ্যার্থী বা মানুষজন, সেক্ষেত্রেও সেই আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না। চিত্রটা ভেবে দেখুন। কোনো কাজগুলোই কিন্তু খারাপ নয় একদিক থেকে, মনের প্রবৃত্তিতে এগুলো না করে বসে থাকার উপায় নেই। তার কারণ মনের প্রবণতাই বসে থাকতে দেবে না। তাহলে ঋষিরা কি বুঝেছিলেন? ঋষিরা বুঝেছিলেন শরীরের নিজস্ব বৈচিত্র্য আছে, মনের নিজস্ব বৈচিত্র্য আছে। এগুলোকে যতদূর সম্ভব প্রকৃতির তালের সঙ্গে রাখাটাই হলো বুদ্ধিমত্তার পরিচয়। তাহলে শরীরের তালটা, কেননা শরীর প্রকৃতির একটি টুকরো বা অংশ ছাড়া তো কিছু নয়, সেই তালটা সুন্দর থাকবে, মনের তালটাও সুন্দর থাকবে। এই দুটো তাল যখন ঠিক থাকছে, তাতে বুদ্ধি বলে যেটিকে বলা হয় সেটিও সুন্দরভাবে কাজ করতে পারবে। তখন এই যে যন্ত্রটা হলো শরীর, মন, বুদ্ধি এবং কেন্দ্রে কর্তা নিয়ে, এই যন্ত্রটার মধ্যে যে বিভিন্ন বৈচিত্র্য রয়েছে, এই বৈচিত্র্যগুলোর গভীরে গেলে এর যে অধিষ্ঠান, অর্থাৎ যার উপরে এই বৈচিত্র্যগুলো রয়েছে, সেই অধিষ্ঠান অর্থাৎ এর মূল ধরাতল বা ভূমি, যেটি সীমাহীন চেতনা ছাড়া কিছু নয়, সেইটির দিকে যেমন যেমন বুদ্ধি প্রকাশ বা মনোপ্রকাশটা সেদিকে প্রবেশ করবে, করতে করতে একটা সময় শেষ বাধা হয়ে থাকবে
বুদ্ধি প্রকাশ বা মনোপ্রকাশের মূল মালিক বা খুঁটি যেটি যেটি হলো কর্তা, অর্থাৎ বিশিষ্ট চেতন, অর্থাৎ সীমিত কর্তা, সে সমেত যখন এই চেতনের মধ্যে ডুবে যাবে তখন মুহূর্তে সব কিছু পরম সমতায় সমাহিত হবে। এবার যেহেতু মানব দেহে জীবন রয়েছে, স্বাভাবিক নিয়মে আবার সব কিছু জেগে উঠবে। জেগে ওঠার পর কি, তখন স্নান হয়ে গেছে। স্নান কে করেছে? মনোপ্রকাশটি বা বুদ্ধি প্রকাশটি, দুটোই একই একটা স্তরে গেলে। স্নান কোথায় করলো? শুদ্ধ চৈতন্যের মধ্যে। যার মধ্যে আগে ছিলই, কিন্তু হুঁশটা ছিল না। এবার ডুব দেওয়ার ফলে সমস্ত মিলেমিশে একাকার। ওঠার পরে তখন ওই শুদ্ধ চৈতন্যের সমতা বিষয়ে এই মনোপ্রকাশ বা বুদ্ধি প্রকাশ যেন গর্ভে সেই অনুভূতিরূপী সন্তানটি নিয়ে এলো। তখন কি হচ্ছে? মন বুদ্ধির সামনে জগৎ কিভাবে প্রতিভাত হচ্ছে? সমস্ত বৈচিত্র্য, শরীরের স্তরের বৈচিত্র্য বৈশিষ্ট্য পরিষ্কার, মনের স্তরের বৈশিষ্ট্য বৈচিত্র্য পরিষ্কার, আবেগের স্তরের বৈশিষ্ট্য বৈচিত্র্য পরিষ্কার। মনের বিভিন্ন রকম তো এগুলি সব পরিষ্কার হওয়া সত্ত্বেও এই সমস্ত কিছুকে ব্যক্ত করে আছে পরম চৈতন্যের প্রকাশ। এই অনুভূতিটি সর্বদা ভেতরে জাগ্রত হয়ে রয়েছে স্বাভাবিক সরসতার সঙ্গে। তখন কি হচ্ছে? এই সমস্ত বৈশিষ্ট্য বৈচিত্র্যগুলোকে স্বাভাবিক মর্যাদায়, স্বাভাবিক সম্মানে গ্রহণ হচ্ছে, অথচ এগুলো একে অপরের দ্বন্দ্বের কারণ বলে আর মনে হচ্ছে না, বরঞ্চ এই সমস্ত কিছু নিয়েই পরমের বিশেষ বৈচিত্র্য বিভিন্নভাবে ফুটে রয়েছে। এই অনুভূতিটি মনোপ্রকাশের মধ্যে নেমে এসছে। এই মনোপ্রকাশ যদি পরম চৈতন্যে ডুবে না গিয়ে যদি এই কল্পনাটি করত, তাহলে সেটি কল্পনা হতো, প্রায় আসলের মতো দেখাতো, কিন্তু আসল হতো না, সেটি কাগজের ফুলের মতো হতো, তাতে সুগন্ধ থাকতো না। কিন্তু মনোপ্রকাশটি যখনই সমাহিত হয়ে গেল বা সমাধিস্থ হলো, তখন ফুটে ওঠার পর তখন ভেতরে সুগন্ধটা এলো আর কি। তার কারণ তখন তো কল্পনা নয়, তখন প্রত্যক্ষ অনুভূতির অতল গহ্বর থেকে ডুব দিয়ে স্নান করে আসা। আবার এই হলো বিষয়। এইটি হওয়া মাত্রই তখন দেখা যাচ্ছে যে পারিবারিক, সামাজিক এবং জগতের সমস্ত কিছুর মধ্যে স্বাভাবিক সমতা বিরাজ করেই রয়েছে। তার আগে যেহেতু কর্তা প্রধান ছিল বুদ্ধিটি, তখন যেগুলো বৈচিত্র্য সেগুলোকে ঘষে মেজে পরিষ্কার করে সেখানটাতে সমান বা সমতা আনার চেষ্টা করা হচ্ছিল, যেহেতু পরম সমতার অনুভূতিটি ধরা পড়ছিল না। এবার পরম সমতার অনুভূতিতে স্নান করে আসার পর আর নতুন করে সমতা আনার কোনো চেষ্টা থাকছে না। তার কারণ সেই চেষ্টাটা যে কারণে হচ্ছিল সেই ভ্রান্তিটি মিটে গেছে। ভেবে ভেবে, কল্পনা করে, চিন্তা করে বা স্বাভাবিক চিন্তার ওই কি বলবো বুটবুডির মতো উঠে সেরকম নয়। কর্তা ভাব যুক্ত মন বুদ্ধি বা মন বা বুদ্ধি যেটাই বলি, সেটা সমাহিত হওয়ার পরে এটি স্বাভাবিক অবস্থা। এইটি হলো মূল বিষয়। তো ঋষিরা বা ঋষিগণ এই সমতার দিকে নির্দেশ দিয়েছিলেন, এবং সেই নির্দেশের প্রণালীটা যেটি, ধারাটি যেটি, সেটিরই নাম হলো পরাবিদ্যা, আত্মবিদ্যা বা ব্রহ্মবিদ্যা। একই কথা, তিনটে শব্দে একই বিষয়। এবার এটি গুরুমুখ থেকে পেতে হতো, যারা পরম্পরাক্রমে সেই ধারার মধ্যে দিয়ে এসেছেন, সেই অনুভূতি হৃদয় ধারণ করেছেন।
তখন কোনোরূপ কল্পনা করতে বারণ করা হতো, কেন কল্পনা করলেই তো এই মনের বৈশিষ্ট্য বৈচিত্র্যের সাপেক্ষে একরকম কল্পনা করা হবে, সেটা কারো না কারো কল্পনার বিপরীত হবেই হবে। আর বিপরীত হওয়া মানেই সেটি টের পেলে একে তাকে নিজের কবজায় আনার চেষ্টা করা হবে, বা বাধ্য হয়ে তার দিকে যেতে হবে, বা একটা ক্ল্যাশ চলতেই থাকবে, দ্বন্দ্ব ভেতরে ভেতরে কোনো না কোনো স্তরে। তখন কিন্তু আসল সমতার মানে সন্ধান পাওয়া যাবে না, আর আসল রস বা সরসতার তো ওগুলো কথার কথাই থেকে যাবে। তার কারণ রাগ দেশের পুরো বিষয়গুলো তো থাকবে ভেতরে, যেহেতু সমুদ্রে দেওয়া হয়নি। এবার সমুদ্রের ডুবটা যেন দেওয়া হয়, তার জন্য জামা কাপড়গুলো তো খোলার দরকার। সাধারণত ছোট বাচ্চাকে স্নান করানো হয় ন্যাংটো করে, এইটা আমাদের একদম ছোটবেলাকার হিসেব। এখন বিভিন্ন রকমভাবে ব্যাপারগুলো রয়েছে, সেগুলোর দিকে যাচ্ছি না, সোজা সাপটাভাবে বুঝুন বিষয়গুলো। ছোট বাচ্চাকে 1 বছর 2 বছরের বাচ্চাকে 3 বছরের বাচ্চাকে সাধারণত জামা কাপড় খুলে স্নান করানো হতো, একটা বড় গামলার মধ্যে খানিকটা জল দিয়ে সেখানে বসতে পারার মতো অবস্থায়, বা আনুষঙ্গিক যেমন যেমন যার যেমন অবস্থা সেই হিসেবে করা। ঠিক ওই কর্তাভাব প্রধান মন বা বুদ্ধি, বা মন বুদ্ধি উভয় যেভাবেই বলি, এটাকে ডুবতে গেলে তাকে তো ন্যাংটো হতে হবে, অর্থাৎ জামা কাপড়গুলো খুলতে হবে, নাহলে তো স্নানের মজাটা আসবে না, বা স্নানও হবে না। ঠিক ঠিক কোনো না কোনো আবরণের মধ্যে কিছুটা ব্যবধান থেকেই যাবে, আর সেই ব্যবধানটা কেন্দ্র করেই সেটাই পরবর্তীকালে অশান্তির কারণ হবে। এই কারণেই ঋষিরা সমাধিনিষ্ঠ হতেন। সোজা কথা হলো এইটি, তাদের জীবনের পরম লোভ কোথায় হতো জানেন? সমাধিতে। এই সমস্ত কথা সাধারণত এক্ষেত্রে না বলাই ভালো, যেহেতু বিভিন্ন রকম মানুষ, সবাই হয়তো এই বিষয়গুলোর মর্যাদা দিতে পারবেন না, তখন এই শব্দের অমর্যাদা হয় এক দৃষ্টিকোণ থেকে অবশ্যই, তথাপি স্বাভাবিকভাবে বলা হলো আর কি। সমাধি নিষ্ঠা। এবার সমাধি নিষ্ঠার জন্য তথাকথিত নাস্তিক হলে হবে না, তথাকথিত আস্তিক হলে হবে না, তথাকথিত প্রাচ্যবাদী হলে হবে না, তথাকথিত পাশ্চাত্যবাদী হলে হবে না, তথাকথিত নারীবাদী হলে হবে না, তথাকথিত পুরুষবাদী হলে হবে না, তথাকথিত নারী পুরুষ যে একত্রিত সত্তা, বা নারী পুরুষ ছাড়া অন্য যে শরীরধারী যেমন আমরা পাই, সেইরূপ শরীর এবং তার সাপেক্ষে মন হলে হবে না। সেই শরীর কোনো বাধা নয়, পুরুষ শরীর কোনো বাধা নয়, নারী শরীর কোনো বাধা নয়, এই নিয়ে মনের যে ভাবনা কাঠামোটা সেটি বাধা। কাজেই বইপত্র পড়ে অনেক বুদ্ধিজীবী হলে হবে না, নেতিবাচক হিসেবে বলা হচ্ছে। না না না, শেষে দেখবেন হ্যাঁটা আসবে, কাজেই ঘাবড়ানোর কারণ নেই, যেটা একটা নিরাশায় গিয়ে উপসংহার হবে। খুব বেশি যোগের কাঠামোর মধ্যেই আটকে থাকবো বছরের পর বছর, অন্য কিছু বুঝবো না, জানবো না, এইরকম মানসিকতা থাকলে হবে না। কীর্তনের নৃত্য গীতই করতে থাকবো সারাটা জীবন, এখান থেকে একটু পরিবর্তনের যদি কিছু আসে সেদিকে যাব না, এরকম হলে হবে না। কর্মযোগটাই একমাত্র বাস্তব, বাকি সব কল্পনা, এটা ধরে লেগে থাকলে অন্য কিছু শুনবো না, বুঝবো না, এইরকম ভাব হলে হবে না। কর্মযোগের কাঠামো, ভক্তিযোগের কাঠামো, জ্ঞানযোগের কাঠামো, তারপর আর কি রাজযোগের কাঠামো, দেহতত্ত্বের কাঠামো, প্রকৃতিবাদের কাঠামো, প্রাচ্যবাদ, পাশ্চাত্যবাদ, মিশ্রিতবাদ, অজ্ঞেয়বাদ, মানে প্রতিনিয়ত বুদ্ধির যেমন অবস্থা সেইটি একমাত্র সত্য, অন্যগুলো মিথ্যে। আমি এই ধর্মের, আমি ওই ধর্মের, আমি এই মতের, আমি ওই মতের, কোনো মত, কোনো পথ, কোনো বাদ, এই ধর্ম ওই ধর্ম, প্রাচ্য পাশ্চাত্য, কোনো কাঠামোর মধ্যে আটকে থাকলে হবে না। তাহলে কি কাঠামোগুলো মিথ্যে? না, কাঠামোগুলো সত্য, কিন্তু মজার বিষয় হলো এই কাঠামোর মধ্যে দিয়ে চলতে 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 মনটা
যে স্থূল বিষয়গুলো ছেড়ে কাঠামোতে ধরেছিল, 10-12-15 বছর চলতে চলতে সেই কাঠামোর আবার একটা ফ্রেম হয়ে যায়, অর্থাৎ কাঠামোর একটা ছাপ পড়ে যায় মনের মধ্যে। সেই ছাপটা আবার ভূমাতে মিশতে দেয় না মনকে, আর এটা খুব জোরালো ছাপ পড়ে। সেই জন্য অনেক সাধক যারা বছরের পর বছর সাধনা করে আছেন, সেরকম প্রায় বর্তমানে দেখতে পাচ্ছি না, জানার মধ্যে খুবই কম, মানে হাতে গোনা হয়তো, তাদের ছাপ এত প্রবল হয়ে গেছে কর্মযোগের, রাজযোগের, জ্ঞানযোগের, ভক্তিযোগের বা দেহতত্ত্ব সাধনের বা প্রকৃতিবাদ বা প্রাচ্যবাদ বা পাশ্চাত্যবাদ বা মানুষকে অমুক বিষয়ে সজাগ করা, মানুষকে সেই বিষয়ে ইয়ে করা, এই ছাপ এত প্রবল হয়ে গেছে তার মনটা সেই ছাপের অধীন হয়ে গেছে। তো ছাপের অধীনই যদি হয়ে যায় তাহলে মনটার গতি তো মানে ছাপের দিকে বা ছাপ প্রধান। অথচ মনের পেছনে যে শুদ্ধ জীবাত্মা আছে, যার গভীরে ডুব দিয়ে হারিয়ে গেলে জীবাত্মার পরমাত্মার ব্যবধানটি থাকে না, সেই দিকে যাওয়া তো হচ্ছে না, মনোপ্রকাশটি তো আর সেদিকে যাওয়ার কোনো স্কোপ নেই। তার কারণ মন এখানে কোনো না কোনো ছাপকে নিয়ে সমস্ত বিষয়গুলোর সাথে এদিক ওদিকভাবে একটা সমন্বয় করার চেষ্টা করা হচ্ছে। মজার ব্যাপার, এভাবে সমন্বয় তো হয় না, সমন্বয় হয় নির্বিশেষ ভূমিতে। নির্বিশেষ মানে শুদ্ধ ভূমা বা ব্রহ্মচৈতন্য। সেখান থেকে যখনই এখানে আসলাম, এখানে বিভিন্ন বৈচিত্র্য ছিল এবং আছে, থাকবে। তাহলে মানুষের ভালোর জন্য কি এক্ষেত্রে কিছু করণীয় থাকলে করা হবে না? অবশ্যই করণীয় থাকলে করা হবে, তবে ভূমার অনুভূতিটি হৃদয় নিয়ে করা হবে। তাহলে মূলে দ্বন্দ্ব থাকবে না, তখন কাজটিও অপেক্ষাকৃত ভালো হবে এবং অন্তর্দ্বন্দ্ব না থাকায় সেই কাজটি করতে করতেও আন্তরিক বিশ্রামটি থাকবে, পরম বিশ্রাম অর্থাৎ সমাধি স্থিতিটি। এই হলো গুরুত্বপূর্ণ বিষয়। তো এই ক্ষেত্রে দেখবেন, সেই কারণে যারা যথার্থই সত্যানুভূতি সম্পন্ন মহাপুরুষ, তাদের আশ্রয় লাভ করলে তারা সাধারণত বিশেষ সাধন প্রণালী ছাড়া কোনো কল্পনাকে প্রশ্রয় দিতে বারণ করেন। তারা একটি কথাই বলেন যে মন খালি করে দাও, মন খালি করে দাও। যদি বলা হয় মন খালি করা, বললে হবে না, খালি করার সংস্কারটাও ইটসেলফ আরেক রকম ভরানো মনকে। তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এইটি, গুরুদেব যদি যথার্থই মানে তত্ত্বদ্রষ্টা হয়ে থাকেন, তত্ত্বদ্রষ্টা মানে যার ভেতরে সেই অনুভূতিটি নেমে এসছে পরমের, সগুণের পথে, নির্গুণের পথে বা উভয় পথে, তার নির্দেশ যদি কেউ নিজের মন যতটুকু শ্রদ্ধা, যতটুকু ভেতরের ভাব নিষ্ঠায় দাঁড়িয়ে আছে, সেইটুকু নিয়ে যদি কেউ লেগে পড়েন, লাগাতে যেন কোনো রকম ফাঁক না রাখেন, যতটুকু সম্ভব। যে লাগার পরও কিছু কিছু বিশ্বাস অবিশ্বাস আছে, সেটি দূর হচ্ছে না, কোনো অসুবিধা নেই, আমার লক্ষ্য তো মূলে। কাজে এইভাবে লেগে থাকতে থাকতে 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর যেতে যেতেই ওই যেখানে যেখানে ফাঁক ছিল বলে মনে হচ্ছে এলো, যে বিশ্বাস হয়েও কোথাও যেন মাঝে মাঝে কিন্তু থাকছে বা সংশয় উঠছে, সেগুলো আস্তে আস্তে ধুতে শুরু করবে। এই ধোয়াটা যে ভালো হচ্ছে সেটা বুঝতে মোটামুটি বছর 3 সময় লাগে। কারো ক্ষেত্রে একটু আগে হতে পারে, কারো ক্ষেত্রে একটু পরেও হতে পারে। সেই জন্য নির্বিচারে গুরু নির্দেশ পালনটাই মূল উদ্দেশ্য। গুরুদেব এমন হতে পারেন অদ্ভুত, মানে উত্তম বৈদ্য বলা হয়েছে। উত্তম বৈদ্য হচ্ছেন আনকন্ডিশনাল, মানে শর্ত নিরপেক্ষ, কখন যে কি করবেন কোনো ঠিক নেই। এই মুহূর্তে মহামালা পরানো হলো, পর মুহূর্তে থাপড়াতে থাপড়াতে জুতো দিয়ে পেটাতে পেটাতে হয়তো বাইরের দিকে ওখান দিয়ে তাড়িয়ে দেওয়া হলো। জাগতিক বা সামাজিক দৃষ্টিতে এটাকে পাগলামি বলে মনে হবে স্বাভাবিকভাবেই, যেহেতু এখানে পাগলামি এবং ভালামি, ভালামি মানে পাগলামির বিপরীত অর্থাৎ ভালোমি আর কি যদি ধরি, অর্থাৎ স্বাভাবিকতা। যে মাপকাঠি দিয়ে আছি, এই সমস্ত মাপকাঠির ফ্রেম ভিতর থেকে ভেঙে চুরে একাকার না হয়ে গেলে তো ওই সমাধি স্থিতিটিতে যাওয়া যাবে না কোনোভাবেই। বাইরে একটা মর্যাদা চলার জন্য যেমন যেমন থাকার সেটা তো থাকছেই, কিন্তু ভেতরে সেগুলি থাকবে না কিচ্ছু।
ওই ভেতরটা সম্পূর্ণ ন্যাংটো। বারবারই বলা হচ্ছে ওই ওই শব্দ, মারাত্মক শব্দ কিন্তু এটা। যার সাধনা যত গভীরে পৌঁছবে সেই মানুষ এই শব্দের অর্থ তত গভীরভাবে বুঝতে পারবেন এবং তত ব্যাপকভাবে বুঝতে পারবেন। সেটা আমৃত্যু চলতে থাকবে, খেয়াল রাখবেন। যার শব্দ এই ভিডিওতে যাচ্ছে সেই শরীরধারীটা চলে গেলেও এই শব্দের মানে যিনি যত গভীরে যাবেন তত গভীরভাবে বুঝতে থাকবেন এবং যতদিন শরীর থাকবে তার, তিনি যদি সিদ্ধ হয়ে যান তারপরও যদি 10 বছর আরও শরীর থাকে, ওই 10 বছরের মধ্যেও তার আন্ডারস্ট্যান্ডিং আরও বেশি ব্যাপ্ততা লাভ করবে ওই শব্দগুলো বিষয়ে। দেখবেন, মিলিয়ে নেবেন। পেছনে রহস্য আছে, রহস্য তখনই অনুভূত হবে। তাহলে আমাদের মূল বিষয়টা কি? কর্মযোগে চলতে চলতে হঠাৎ সেখান থেকে বন্ধ করে দিয়ে, এই তুমি কর্মযোগের পথে ছেড়ে দাও, তুমি এখন নাম সংকীর্তন করো। না, নাম সংকীর্তন না বাবা, এগুলো তো কতগুলো ভাবুকতার বিষয়, এগুলো করব? একসময় আপনি এগুলোকে উৎসাহ দিতেন না, আবার এগুলো বলছেন। হয়ে গেল, লাল দাগ পড়ে গেল, অ্যাবসেন্ট। অর্থাৎ গুরু নির্দেশে তার নিষ্ঠা নেই। গুরু কি জানেন না, গুরুদেব কি জানেন না যে তাকে কর্মযোগ থেকে এই ভক্তিযোগের বিষয়ে আচরণ করতে বলা হচ্ছে, সেভাবে চলতে বলা হচ্ছে, তাতে তার মনে কীরূপ বৈচিত্র্য বা কীরূপ ভাব আসতে পারে, সেই ভাব আসতে পারে জেনেই তো বলেছেন। নিশ্চয়ই তার পেছনে কিছু রহস্য আছে। আবার বলতে পারেন কেউ হয়তো গভীরভাবে দিনে 7-8 ঘন্টা করে আসনস্থ হয়ে ধ্যান ধারণা করেন, তাকে আচ্ছা তোমার ধ্যান ধারণা অনেক করেছো, ভালোই, এখন থেকে আর করো না, স্বাভাবিকভাবে তাড়াতাড়ি শুয়ে পড়ো, তাড়াতাড়ি ওঠো, সারাদিনে এই কাজকর্মগুলো করো আর একটু ভগবানের নাম স্মরণ করার চেষ্টা করো, চলতে ফিরতে, আসনে বসার দরকার নেই। হ্যাঁ, আসনে বসাটাই তো আমার মূল পুঁজি ছিল, তাতেই তো মগ্ন হয়ে থাকাটার মূল বক্তব্য। সেটাকে কেন্দ্র করে ভেতরে ভেতরে ওই প্রত্যেকটার পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, ভেতরে ভেতরে আমি অন্যদের থেকে বিশেষ, এই ভাবটা পুষ্ট হতো। সেটা জেনেই গুরুদেব ওই আঘাতটা দিলেন। কিন্তু যাকে দেওয়া হচ্ছে তাকে সে সময় বলা হয় না, অনেক সময় বললেও ধরতে পারবেন না, তার কারণ মনটা তো সেখানে আটার মতো আটকে গেছে আগের ফ্রেমটাতে, রাজযোগের ফ্রেমে, কারো কর্মযোগের ফ্রেমে, কারো ভক্তিযোগের ফ্রেমে, কারো জ্ঞানযোগের ফ্রেমে, কারো দেহতত্ত্বের বিষয়গুলো নিয়ে, শরীর এবং মন বুদ্ধির রিলেটেড যে সংবেদনশীলতা সেগুলো নিয়ে আটকে গেছে। তার বাইরে এসে যে জীবন যাপন করা যাবে সেই বিষয়টা আর তার মনে কোনোভাবেই হজম হচ্ছে না। এই অপ্রিয় সত্য কথা। কেউ তথাকথিত নাস্তিকবাদে, কেউ তথাকথিত বৈজ্ঞানিকভাবে, কেউ তথাকথিত গাণিতিকভাবে, মানে গাণিতিক মানে গণিতজ্ঞভাবে, কেউ তথাকথিত সাহিত্যের পথের প্রতীক হিসেবে, কেউ তথাকথিত চিন্তক হিসেবে, কেউ তথাকথিত পরমাণুবিদ হিসেবে, কেউ তথাকথিত যন্ত্রবিজ্ঞানী হিসেবে, যন্ত্রবিজ্ঞানের মধ্যে যাবতীয় টেকনোলজি সবই এসে যাচ্ছে সেই হিসাবে বুঝবেন, কেউ চিকিৎসক হিসেবে, কেউ এই যে বক্তা প্রবচনকারী হিসেবে, কেউ কথাবাচক হিসেবে, কেউ সাধু বেশধারী হিসেবে, কেউ মুন্ডিত মস্তক, কেউ বড় বড় কেশ, এই দীর্ঘ কেশ এই হিসেবে, কেউ জটাযুক্ত, সেই ফ্রেম নিয়ে একটা ব্যক্তিত্ব, সেই ফ্রেম নিয়ে ব্যক্তিত্ব হলে সঙ্গে সঙ্গে সেগুলোকে হাঁটিয়ে দাও। হঠাৎ গুরুদেব এটা করতেও পারেন কাউকে, কেউ জটাজুট সমন্বিত হয়ে আছেন কিন্তু এই পথে চলছেন, পরম তত্ত্ব লাভ হয়নি, গুরুদেব বললেন সমস্ত জটা ইয়ে করে মস্তক মুন্ডন করে গেল, মস্তক মুন্ডন করে 4 বছর থাকার না বেশ ভালোই তো, তিলক ইত্যাদি করে, এটা খুব সুন্দর। সেটা নিয়ে একটা যেই মনটা ফ্রেম তৈরি হলো আবার গুরুদেব ভেঙে দিলেন, দরকার নেই, চুল সাধারণ রাখো, চুল আঁচড়াবে, সাদা গলা এরম বুক বাঁধা বেঁধে রেখে সাধন করছেন, কোনো জামা কাপড় পরেন না। গুরুদেব বললেন না, জামা কাপড় পরা শুরু করো, তুমি মৌন থাকবে, প্রচুর কথা বলো, মৌন থাকতে 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 6 মাস মৌন থাকতে থাকতে মৌন নিয়ে আমি মৌনী বাবা, আমি অমুক ব্রত করি, একাদশী ইত্যাদি করি, আমি করি না, আমি আধুনিক সাধিকা বা বিশ্লেষক। তাকে সঙ্গে সঙ্গে বলা হলো না, আপনি এগুলো করবেন, এই পারম্পরিক জিনিসগুলো মেনে চলবেন, যেগুলো এতদিন ধরে করেছিলেন ওগুলো ঠিক নয়, মিথ্যে, ভিত্তিহীন, এটা করবেন।
তার মন ভেঙে গেল। যে যেই ফ্রেমে আছেন সেখান থেকে কিছু না বলে সঙ্গে সঙ্গে অন্য ফ্রেমের নির্দেশ দিলে এবং সিরিয়াসলি দিলে তখন মন আর গ্রহণ করে নিতে পারছে না। তার কারণ মন ফ্রেমে ফ্রেমড, অর্থাৎ সীমাতে সীমিত হয়ে গেছে। খোলামেলা ভাব নিজের অজান্তে হারিয়ে গেছে, যেটি ছোটবেলায় ছিল। মাফ করবেন, ছোটবেলায় আপনি ধার্মিক ছিলেন, অধার্মিক ছিলেন, প্রাচ্যবাদী পাশ্চাত্যবাদী ছিলেন, সাধু বা শয়তান বলে মনে করতেন নিজেকে, নারীবাদী বা পুরুষবাদী বা অন্য কোনো বাদী বলে মনে করতেন কি? কিছুই তো করতেন না। কিছু না করেও সহজ আনন্দে আপনার মনটি মগ্ন থাকত। তার কারণ পেছনের যে শুদ্ধ চৈতন্যের আত্মানন্দ সেটি তখন বাধাপ্রাপ্ত হতো না। এই এত রকম ভেতরে ভেতরে ভেবে ভেবে বানিয়ে বানিয়ে সেটাকেই তো গণ্ডগোল করে দিয়েছেন। এবার গুরুদেব যখন নির্মমভাবে, যেহেতু সময় কম, ধরিয়ে দেওয়া এবং ওই পুরনো ফ্রেমের রেশগুলো ধুয়ে মুছে যেতে তো সময় লাগে, সেখানেও যদি হাজার যুক্তি তর্ক করতে করতে 10 বছর কাটিয়ে দেন, তাহলে অরিজিনালি মানে আসলে তার মধ্যে ডুববেন কখন? আনন্দ তো আর পাওয়া হবে না, ভূমানন্দ। নামগুলো শুধু থেকে যাবে, এই আনন্দ ওই আনন্দ, সন্ন্যাসীদের মধ্যে এই নাম, অমুক জায়গার মধ্যে এই দাস, অমুক জায়গায় এই, বা ইত্যাদি ইত্যাদি। তো আসলে তো ভেতরের আনন্দ পাওয়া হবে না। গুরুত্বপূর্ণ বিষয় দেখুন এগুলো। সেই জন্য গুরু নির্বাচন মানে যদি সত্যি সত্যি গুরুর কাছে হৃদয় যায়, সমর্পণ করার আগে যতবার ভাবতে পারেন ভেবে নেবেন। সমর্পণ করার পর আর যদি ভাবেন ইনি এটা কি ঠিক বললেন, এটা আমার ক্ষেত্রে এমন বললেন, এটা কি ঠিক, আমার তো এমন, আমার তো অমন, আমি তো এটা ভালো হয়, ওটা ভালো হয়, এই আমারটা যখনই রেখে দেওয়া হয়েছে, তার মানে যথার্থ গুরু আশ্রয়ের অবস্থা এখনো লাভ হয়নি। গুরু হচ্ছেন অদ্ভুত, সব থেকে কোমল, আবার সব থেকে কঠিন, কঠোর। যে কোনো সময় ভয়ঙ্করভাবে শাসন করতে পারেন, যে কোনো সময় অতি বিভৎস বা বিকট বা গর্হিত অপরাধের পরও সহজ সরলতা দেখলে স্বাভাবিকভাবে বুকে টেনে নিতে পারেন। তার কারণ গুরুই যথার্থ আনকন্ডিশনাল, জেনে রাখবেন। বাকি পরম তত্ত্বের অনুভূতি লাভ যাদের মধ্যে হয়নি, তারা যত কথাই বলুন, যেভাবেই সাজান, ভেতরে কিন্তু আনকন্ডিশনাল স্টেট সত্যি সত্যি ডিসকভার্ড বা এক্সপিরিয়েন্সড হয়নি, আবিষ্কৃত হয়নি, তার অনুভূতি নামেনি। যেহেতু গুরুর ভেতরে, গুরু মানে যে মহাপুরুষের মধ্যে সেইটি অবস্থা জেগেছে, তার মধ্যে সেই স্থিতিটি থাকে। তার একমাত্র সমস্ত কর্ম, সমস্ত চিন্তা, সমস্ত বাণীর মধ্যে মূল উদ্দেশ্যটি থাকে এই যে এ পথের পথিক দেহত্যাগ হওয়ার আগে যেন পরমানন্দ লাভ করে। তার জন্য তাকে যদি মারতে হয় মারা, শাসন করতে হয় শাসন করা, কোলে নিতে হয় কোলে নেওয়া, তার জুতো নিয়ে যদি মাথায় বহন করে যেতে হয় তা করা, তার চরণ যদি ধোয়াতে হয় তা করা, যা করার করা, যা না করার না করা। আনকন্ডিশনাল অ্যান্ড আনকন্ডিশনাল, অর্থাৎ শর্ত নিরপেক্ষ এবং শর্ত নিরপেক্ষভাবে সারেন্ডার হওয়া দরকার। যতটুকু সম্ভব যার হয় সেই জায়গা থেকেই তার চলতে চলতে ওই সারেন্ডারের স্টেট, অর্থাৎ সমর্পণ বা শরণাগতির ভাবটা জাগতে থাকে। জানবেন এইটি চূড়ান্ত, এইটি কর্তাভাবের পক্ষে যমরাজের মতো। এইটি কর্তাভাবকে খেয়ে ফেললেই তখন ওই পরমানন্দের অনুভূতির মধ্যে মন বুদ্ধি সমস্ত গুটিয়ে ওর মধ্যে মিলেমিশে একাকার হয়ে যায়। তখন বুঝতে পারা যায় যে গুরুদেব কখন, কোথায়, কোন কাজ কেন করেছিলেন। এগুলো আস্তে আস্তে ভেতর থেকে টের পাওয়া শুরু হয়। যেগুলো যুক্তি দিয়ে বোঝা যেত না, মেলানো যেত না, নিজের কল্পনার ফ্রেমে ভেবে বা ধরে
সেটার মানে বোঝার চেষ্টা করতাম, সমস্ত ধুয়ে মুছে একাকার হয়ে যায়।